আপনি সিপিএম কংগ্রেস বিজেপি ভাবছেন কেন? আপনার দায়বদ্ধতা রয়েছে, হেড টিচার এবং কনসার্ন টিচারের দায়বদ্ধতা রয়েছে, তাকে নিতে হবে। সেই দায়িত্ব তো পালন করেছি, ওই জন্য তো এফআইআর করেছি যে যাতে মেয়েগুলো তাদের অধিকার ফিরে পায়। এফআইআর না করলে কি আপনি দিতেন নাকি? একটা মেয়ে তো দ্বিতীয়বার পাবে না কেটু। আমি যদি প্রশাসনকে না জানাই, এফআইআর না করি, ওরা তো অধিকার পাবে না। কে দেবে ওদের অধিকারটা ফিরিয়ে? সেজন্য তো করেছি। আমি তো সেখানে দেখিনি উনি তৃণমূল কংগ্রেস করেন, এটাতে আমার কি করার আছে? তাহলে একের পর এক টাকা আত্মসাৎ হচ্ছে। কি বলছি? আরে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ হয়েছে, ঠিক শুনছেন। এতদিন ধরে নানান রকম ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে কখনো রূপশ্রী, কখনো কন্যাশ্রী, কিংবা এর আগে স্বাস্থ্যসাথী, ঠিক শুনছেন, এবং তার সঙ্গে সঙ্গে আবাস যোজনার দুর্নীতি তো রয়েছে। 100 দিনের কাজ থেকে শুরু করে নানা ক্ষেত্রে বিভিন্ন সময় বিজেপি সরাসরি বিরোধী দলনেতা থেকে শুরু করে বিভিন্ন বিরোধী শিবির বারবার করে যার নাম নিয়েছেন তা হলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নাকি এক্ষেত্রে দুর্নীতি করছে, তৃণমূল কংগ্রেস নাকি সেক্ষেত্রে দুর্নীতি করছে, বিভিন্ন ট্যাগলাইনে তৃণমূল কংগ্রেস রয়েছে। আর ঠিক সে জায়গা থেকে একের পর এক যখন দুর্নীতি হচ্ছে এ রাজ্যে, এমনটা শোনা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এবার যে ছবিটা দেখা গেল তা সত্যি চক্ষু চড়ক গাছ করবার মতো। তার কারণ মালদার একটি ছবি যা ইতিমধ্যেই সত্যিই সবাইকে নাড়া দিচ্ছে। তার কারণ মালদাতে কন্যাশ্রীর টাকা সেটা পর্যন্ত আত্মসাৎ করে নেওয়া হচ্ছে। না, এবার কিন্তু তৃণমূল কংগ্রেস নয়, এবার কিন্তু কোনো দলের কোনো রঙের বিচার এটা নয়, এটা সম্পূর্ণ সহকারী প্রধান শিক্ষক করেছেন। আর অভিযোগটা কে তুলছেন? কি ইন্টারেস্টিং দেখুন, প্রধান শিক্ষক স্বয়ং এই অভিযোগ তুলছেন। বলছেন যে এই সহকারী প্রধান শিক্ষক নাকি দীর্ঘদিন ধরে, বিশেষ করে যখন করোনার টাইম পিরিয়ড চলছে, ঠিক সেই সময়তে সে 42 জন ছাত্রীর কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করে নিয়েছেন। বা প্রশ্ন হচ্ছে, দুটো ক্ষেত্রে তিনি এই টাকা আত্মসাৎ করতে পারেন। এক, আমার যেটা মনে হয়েছে, করোনা সময়কালীন অবস্থাতে মহামারী চলছে, খুব স্বাভাবিকভাবে টাকা পয়সার ঘাটতি থাকতে পারে, অভাব অনটন থাকতে পারে, তাহলে হয়তো অভাবে স্বভাব নষ্ট হয়েছে এক, অথবা তার স্বভাবই নষ্ট, তার জন্য অভাব বা স্বভাবের বিষয় নয়, তিনি এই কাজটা করেছেন তার কারণ তার আত্মসাৎ করাটাই মূল প্রোটোকল ছিল, মূল এজেন্ডা ছিল। এবার এই বিষয় নিয়ে যখন রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে, তখন বিরোধী শিবির কি বলতে চাইছেন, তৃণমূল কংগ্রেসই বা কী বলতে চাইছেন, এবং তার সঙ্গে সঙ্গে স্বয়ং যে অভিযোগ তুলছেন তার সঙ্গেও আজ আমরা কথা বলবো। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা, আর আজকের আলোচনার বিষয় কন্যাশ্রীর টাকাও আত্মসাৎ। একটি প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর বিশদ আলোচনায় আসছি। দেখুন, এক দুর্নীতির পরে এবার উধাও কন্যাশ্রীর টাকা, ভুয়ো অ্যাকাউন্ট খুলে ছাত্রীদের টাকা আত্মসাৎ, অভিযুক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষক। ট্যাব কেলেঙ্কারির পর এবার কন্যাশ্রী দুর্নীতি, সেই দুর্নীতিতে আবারও নাম জড়ালো মালদার। ছাত্রীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল স্কুলের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন খোদ স্কুলের প্রধান শিক্ষক। জানা গিয়েছে, মানিকচকের এনায়েতপুরে উচ্চ বিদ্যালয়ে একাধিক ছাত্রীর নামে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। অভিযোগ, মোট 42 জন ছাত্রীর অ্যাকাউন্টে ধরা পড়েছে জালিয়াতি। ছাত্রীদের নামে ভুয়ো অ্যাকাউন্টের নথিতে সিল ও স্বাক্ষর সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের। একটি বা দুটি নয়, 42 জন ছাত্রীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন খোদ এনায়েতপুরের হাই স্কুলের প্রধান শিক্ষক বাদিউজ্জামান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক। 2021 সালে উঠানো হয়ে গেছে টাকা উঠে গেছে। জানতে কিভাবে পারলে? তো আমরা আমাদের বয়স 17 হয়েছিল, তো আমরা স্যারকে বলে, স্যার আমাদের চেক করেন। তো স্যার চেক করেছে, তো আমাদের 2021 সালে টাকা উঠে নিয়ে গেছে। কতজনের হয়েছে এরকম? 12-13 জন। কোন স্কুলের ছাত্র? এনায়েতপুর হাই স্কুল। সবার কি টাকা উঠে গেছে? হ্যাঁ, সবারই। অভিযোগ অনুযায়ী ছাত্রীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাৎ হয় গত 2021 সালের জুন মাসে। সেই সময় করোনা আবহে স্কুল কলেজ ছিল বন্ধ। সেই বছর এনায়েতপুর হাই স্কুলের মোট 140 জন ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের টাকা সরকারি অনুমোদন পান। প্রধান শিক্ষকের অভিযোগ, 140 জন ছাত্রীর মধ্যে 42 জন ছাত্রীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাৎ হয়েছে। যে অনেক মেয়ের কন্যাশ্রীর কেটুর টাকা 2021 সালে উঠে গেছে, ওদের নামে টাকা উঠে গেছে।
এইরকম আমি ওরাকে জানালাম যে তোদের টাকা 21 সালে উঠে গেছে, তো ওরা বলে যে না স্যার আমরা টাকা পাইনি। এইভাবে জানাজানি হওয়াতে আরও অনেক, এখন পর্যন্ত টোটাল 12 জন লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে 2021 সালে ওর নামে যে কন্যাশ্রীর কেটুর টাকা 25,000 টাকা তোলা হয়েছে সেটা সঠিক নয়, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওর নয়। তো এইটা দেখার পর আমি অনলাইনে পোর্টালে সার্চ করে সমস্ত ডিটেলস ডাউনলোড করেছি, করে টোটাল ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো সহ আজকে এফআইআর করলাম। সমস্ত কেটুর যে ফর্ম আপলোড করা হয়েছে সেই ফর্মে সই করেছেন সুনন্দ মজুমদার মহাশয়, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে। উনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আমি জয়েন করার আগে উনি টিআইসি ছিলেন ওই স্কুলের, কিন্তু তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল এভাবে ব্যবহার করতে পারেন না, এটাও কিন্তু বেআইনি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে উনি এভাবে আপলোড করেছেন, তারপরে মেয়েগুলো টাকা পেল না, তো এই জবাবটা ওনাকেই দিতে হবে। আমি চাইছি পুলিশ এর পূর্ণাঙ্গ তদন্ত করুক, যা দোষীদের শাস্তি দেওয়া হোক এবং মেয়েদের অধিকার যাতে ফিরে পায় তার বন্দোবস্ত হোক। এখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার ধরা পড়েছে খুঁজতে। যদিও এখনো পর্যন্ত 12 জন ছাত্রী অভিযোগ জানিয়েছে সমস্ত টাকা তোলা হয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ধরমপুর শালাবাদগঞ্জের একটি সিএসপি থেকে। যে সমস্ত ছাত্রীর ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা তোলা হয়েছে 2021 সালে তারা ছিলেন সেই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী। 2024 সালে মাধ্যমিক পাশ করে তারা বর্তমানে একাদশ শ্রেণীতে পড়ে। ওই ছাত্রীরা কন্যাশ্রী প্রকল্পের টাকার জন্য আবেদন করতে গেলে এই তথ্য সামনে আসে। এমন ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য মানিকচক জুড়েই। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। তাহলে কি বুঝলেন? আমি অন্তত যেটা বুঝতে পারছি তা হলো আত্মসাৎ তো করা হয়েছে, কিন্তু তিনি খুব স্বাভাবিকভাবে অভিযোগ স্বীকার করবেন না, এমনটাই স্বাভাবিক। কিন্তু যারাই অভিযোগ আনছেন তারা কি বক্তব্য রাখছেন, তারা কি বলতে চাইছেন, সেই বিষয়টি সবথেকে বেশি এখন গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে অনেকগুলো প্রশ্ন মাথায় আসছে, দেখুন তো আপনাদের সঙ্গে ম্যাচ করে কিনা। আচ্ছা, এই রাজ্যেই বারবার করে দুর্নীতির খবর কেন আসে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা ছলে বলে কলা কৌশলে শাখা প্রশাখা বিস্তার করে আবারও সেই তৃণমূল কংগ্রেসের নাম আসবে না তো? কেন বলছি? তার কারণ বিভিন্ন ক্ষেত্রে যখনই দুর্নীতির প্রসঙ্গ আসে তখনই তৃণমূল কংগ্রেসের নাম চলে আসে। অদ্ভুতভাবে বিরোধী দলনেতা থেকে শুরু করে বিরোধী শিবির থেকে শুরু করে প্রত্যেকেই এই কথাটি বলেন। তার কারণ শাসকে রয়েছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ রাজ্যে দুর্নীতি হলে দুর্নীতির প্রসঙ্গে রাজ্য সরকারই আসবে, খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসও আসবে। এবার এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আদৌ জড়িত নাকি জড়িত নয় তা তো আমরা জানি না, তা তো তদন্ত সাপেক্ষ, কিন্তু একটি লিঙ্ক শোনা যাচ্ছে, সেটা নয় ক্রমশ প্রকাশ্য। তার আগে বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করবার আগে পরিচয় পর্বে আসবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে যারা জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয়া রিমা ব্যানার্জি, বিজেপি সমর্থক, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক, জুড়ে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। এছাড়াও আমাদের সঙ্গে প্রধান শিক্ষকও জুড়বেন, কিন্তু তার আগে আমি রিমাদির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। রিমাদি, এ রাজ্যে বারবার যখনই কোনো দুর্নীতির প্রসঙ্গ আসে তখন তৃণমূল কংগ্রেসের নামটা তো চলেই আসে, আপনারাও নিয়েও আসেন, কিন্তু অদ্ভুতভাবে এবার সহকারী প্রধান শিক্ষক এই কাজ করছে। কালচার কি ধীরে ধীরে বাংলার খারাপ হচ্ছে রিমাদি? নমস্কার সকল দর্শকবৃন্দকে আমার পক্ষ থেকে নমস্কার, শুভ সন্ধ্যা। আপনি প্রথম যে প্রশ্নটা করলেন দুর্নীতি এবং তৃণমূল, এটা হচ্ছে কয়েনের এপিট আর ওপিট, আর সেটা আজকের দিনে বাংলার মানুষের কাছে খুব একটা অপরিচিত শব্দ নয়। আজকে মানে পরবর্তী আমরা যেটা মানে ডিএ থেকে শুরু করে টেট থেকে শুরু করে আজকে শিক্ষার্থীদের পরিস্থিতি, আজকে ডাক্তারদের পরিস্থিতি সব দেখতে দেখতে যখন কন্যাশ্রীতে পৌঁছাই, একটু মনে করিয়ে দিতে চাইবো এই কন্যাশ্রী নিয়ে যে এই কন্যাশ্রীর দুর্নীতির জন্য একটা কন্যাশ্রী ক্লাব তৈরি হয়েছিল, যেটা বর্তমান রাজ্য সরকার এই ক্লাবটি তৈরি করে, এবং এই ক্লাবটির প্রধান দায়িত্ব ছিল হচ্ছে যে যেখান থেকে এই চুরিগুলো হচ্ছে, যে যে জায়গা থেকে এই টাকাগুলো বেআইনি ভাবে অন্য অ্যাকাউন্টে জমা পড়ছে, সেগুলোকে মানুষের সামনে নিয়ে আসা এবং সেগুলোর ক্ষেত্রে একটা রিপোর্ট জারি করা। কিন্তু আপনি ভালো করে মনে করুন 2022-23-এর পর এই কন্যাশ্রী ক্লাবের অস্তিত্ব আজকে কিন্তু বিলীন, মানুষ জানে না। এবং আরো আপনাকে একটু মনে করিয়ে দিতে চাইবো, আপনি যদি বর্তমান হাসপাতালগুলিতে যান, কেন হাসপাতালের কথা তুললাম বলি ভুয়া, কারণ আজকে যারা কন্যাশ্রীর টাকাটা পাচ্ছে, এই কন্যাশ্রীর টাকার মোস্টলি স্টুডেন্ট গুলোকে দেখা যাচ্ছে তারা
অকাল বৈবাহিক একটি জীবনের মধ্যে তারা চলে যাচ্ছে এবং অকাল প্রসব তাদের ঘটছে, এবং দেখা যাচ্ছে 2022-23-এ 15% এবং 2023-24-এ 20% অধিক এরকম নাবালিকাদের অকাল প্রসবের ঘটনা আমরা কিন্তু হাসপাতাল থেকে একটা সমীক্ষা পাই। এবং এই সমীক্ষাটা কেন এটার সাথে আমি সংযুক্ত করছি, বর্তমান রাজ্য সরকারে যেই সরকারি হাসপাতালগুলোতে এইরকম ভাবে অকাল প্রসবগুলো হচ্ছে, এই যে নাবালিকাদের প্রসবগুলো হচ্ছে, তারাই তো হচ্ছে এই কন্যাশ্রীর দায়িত্ব। এই তো মমতা ব্যানার্জি নিজে দায়িত্ব নিয়ে বলেছিলেন যে সবুজ সাথীর এই সাইকেল করে তোমরা চাঁদ ছুঁয়ে ফেলো, তাহলে তারা চাঁদ না ছুঁয়ে তারা সরকারি হাসপাতাল ছুঁয়ে যাচ্ছে এবং তাদের জীবন শিক্ষার থেকে বিলীন হয়ে যাচ্ছে। সেইটার সমীক্ষা, সেইটার রিপোর্টটা আজকে কোথায় কোথায় কেন আমরা এই হাসপাতাল থেকে এই নাবালিকাগুলোকে রেস্কিউ করতে পারলাম না, এবং সেখানে রাজ্যে এই কালচারটা কেন তৈরি হলো যে আমরা দেখছি 15% থেকে আমরা 20%-এ চলে গেলাম। আচ্ছা, সেকেন্ড হলো হচ্ছে আজকে মালদার এই ঘটনা আমাদের মনে করিয়ে দিয়ে যায় যে প্রত্যেকটি কন্যাশ্রীর যে এই রেজিস্ট্রেশনটা হয়, সেটা রেজিস্ট্রেশন নাম্বার টাকাটা অ্যাকাউন্টে পৌঁছানোর পর সেই ইউটিআর আইডি দিয়ে সরকারের খাতায় দিতে হয়। তাহলে আবার আমি প্রশ্ন রাখতে চাইবো যে কন্যাশ্রী ক্লাব কি তাহলে তাদের দায়িত্ব ঠিক মতন করলেন না, এবং যেই পূর্ববর্তী কলেজের প্রফেসরের উপরে দায়ভার দিলেন সেই ভদ্রলোক তো 2 বছর আগে চলে গেছে। তো বর্তমান যারা এখানে অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন বা সরকারের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা এই 2 বছরে কি করলেন? সেই ক্ষেত্রে যখন আগে ভদ্রলোকের নামে অলরেডি একটা মানে ধরা পড়েছে এবং তিনি এরকম কাজ করেছেন, যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী এখন কেন সেইটার প্রতি আরো নজরবন্দি করা হলো না? ধন্যবাদ। বুঝতে পেরেছি। আমি এখানে সরাসরি আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় প্রধান শিক্ষক সেই স্কুলের, সেই বিদ্যালয়ের মাননীয় বাদিউজ্জামান বাবু। বাদিউজ্জামান বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমার প্রথম প্রশ্নটাই থাকবে, কি অভিযোগ রয়েছে আপনাদের? আপনি আপনার মুখ থেকেই বলুন, অভিযোগটা আদৌ কি? নমস্কার, সকলকে প্রণাম জানাই। হ্যাঁ, অভিযোগটা আমি মানে এই গত বছর 2024 সালের নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আমি একটা নোটিশ দিয়েছিলাম যে সমস্ত মেয়ে লকডাউনের সময়, অনেক মেয়ে হয়তো কন্যাশ্রীতে রেজিস্ট্রেশন হয়নি, ওদের সচেতনতা এবং যোগাযোগের কমিউনিকেশনের অভাবে এরকম একটা রিপোর্টিং আসছিল, মেয়েরা রিপোর্ট করছিল যে আমার কন্যাশ্রী হয়নি, টাকা পাচ্ছি না। তো নোটিশ দিয়েছিলাম যে যারা যারা বাকি পড়ে আছে আমার সঙ্গে যোগাযোগ করো। তো আমি ভেবেছিলাম এবার ওদের K1 নাম ঢুকিয়ে দিলে, যাদের বয়স ধরুন 18 কম আছে K1 নাম ঢুকানো যাবে, নাম ঢুকিয়ে দিলে 18 হলেই তখন K2-তে চলে যাবে, K2-র টাকাটা পেয়ে যাবে এককালীন 25,000 টাকা। তো এতে যারা যোগাযোগ করলো, আমি যখন ফার্স্ট একটা মেয়েকে K1 এন্ট্রি দিতে গেলাম তখন দেখছি ওকে ডুপ্লিকেট দেখাচ্ছে। ডুপ্লিকেট যখন দেখাচ্ছে তখন আমি সার্চ করতে গেলাম। হ্যাঁ, মানে K1 মানে ওটা আপনার ক্লাস 8-এ উঠলে K1 রেজিস্ট্রেশনের জন্য এলিজিবল হয়, তার তখন বয়স হয় 13 বছর। আচ্ছা, তো এবার K1 রেজিস্ট্রেশন হলে পারে সেটা আপনার বছরে 1000 টাকা করে ওরা পায় 18 বছর বয়স পর্যন্ত। পরে 18 বছর বয়সে গিয়ে এককালীন 25,000 টাকা পায়, সেটাকে বলা হয় K2। তো এই আমি সার্চিং করতে গিয়ে দেখলাম সারপ্রাইজিংলি এই মেয়েগুলোর বেশ 4-5টা মেয়ে ধরা পড়লো এরকম যে ওদের নামে K2-র টাকা 2021 সালে ক্রেডিট হয়ে গেছে, মানে ব্লক থেকে ভাবে ক্রেডিট হয়ে গেছে। আচ্ছা, ডিসপ্যাচ হয়ে গেছে বিষয়টি, অর্থাৎ তাদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। হ্যাঁ, আমি তখনও ব্যাপারটা বুঝে উঠতে পারিনি, আমি দেখলাম যে ক্রেডিট হয়ে গেছে। তো আমি তখন আমার মনে হলো যে নিশ্চয়ই ব্যাপারটা স্বাভাবিক নয়। তখন আমি ওদেরকে বললাম আচ্ছা তোরা খবর দে, আরো নোটিশ দিলাম, আমি প্রেয়ারেও বললাম, টিচারদের দিয়ে ক্লাসেও বলতে বললাম যে যারা এরকম আছে যে ওদের মনে হচ্ছে যে কন্যাশ্রী টাকা পাচ্ছে না, তারা যাতে ইমিডিয়েট যোগাযোগ করে। এই খুঁজতে খুঁজতে 11 জন মেয়ে পেলাম যাদের সকলেরই K1 রেজিস্ট্রেশন হয়েছে 2020 সালে এবং ওদের K2-র টাকা ক্রেডিট করা হয়েছে 2021 সালে। তো এটাই হচ্ছে মূল অভিযোগ যে কি করে এটা হলো। এটা হওয়ার কথা নয়। 2020 সালে ওরা 13 বছর বয়স মোটামুটি এভারেজ। তো এবার এমন তো হতে পারে না, এমন হতে পারে যে কারো হয়তো ছাড়া পড়েছিল, পরে রেজিস্ট্রেশন হয়েছে, সেটা 2-1 হতে পারে, কিন্তু এতজন হতে পারে না একসঙ্গে। তো এটা আমার কাছে সন্দেহজনক ঠেকলো। আমি আরো একটু সার্চিং করে ডাউনলোড করে দেখলাম যে সকলেরই যে ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করা হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে গৌড় গ্রামীণ ব্যাংকের গৌড় গ্রামীণ বিকাশ ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, বঙ্গীয় বিজিভিবি বা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ধরমপুর শাখার অ্যাকাউন্ট, সবারই ডিটেলস থেকে ওটা পেলাম।
এটাও একটা সারপ্রাইজিং লাগলো যে এটা তো স্বাভাবিক নয়, এটা হতে পারে না এভাবে। তখন আমি বারবার, এবার মেয়েরা তো বারবার অভিযোগ করতে লাগলো, ওদেরকে আমি সব ডাউনলোড করে দেখালাম যে দেখ এদের তোদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, মানে এটা তো তুই খুলেছিস, তোর নামে কে খুললো তাহলে? আমি এভাবে ওদেরকে প্রেসার দিচ্ছি যে না তাহলে তোরা খুলেছিস, মানে ফ্যাক্ট হয়তো অন্য কিছু হতে পারে যে ওরা হয়তো চেপে যাচ্ছে, কিন্তু দেখলাম যে না, ওরা নিজেদের কথা তো অনার যে আমরা কিন্তু ওখানে খুলিনি, কারণ সবারের বাড়ি তো আর ধরমপুর নয়, অনেকের বাড়ি এনায়েতপুর। তাহলে এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট খুললো কি করে? তো এইটাই তো ধোঁয়াশা আছে স্যার, ওটা পরে আসছি। তখন আমি শেষে এফআইআর এর সিদ্ধান্ত নিলাম, এই হচ্ছে অভিযোগ। তো ব্যাংক অ্যাকাউন্ট যেটা খুলেছে, আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি, আমার কাছে ডাইরেক্ট প্রুফ নেই, ব্যাংক অ্যাকাউন্টটা ধরমপুর ব্রাঞ্চের কোন একটা সিএসপির সহযোগিতা নিয়ে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে। আর এখন পর্যন্ত যতগুলো আমি মেয়ে অভিযোগ জানিয়েছে, লাস্ট একটা অভিযোগ করেছে, ওকে দিয়ে 12 জন হয়েছে, এবং আমি K1 K2 2021-22 সালের যে লিস্টটা ডাউনলোড করে দেখলাম 42 জন আছে যাদের 2020 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে, তাদের সবারই ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ওই ধরমপুর ব্রাঞ্চের, বিজিভিবি ধরমপুর ব্রাঞ্চ, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের। তো ব্যাপারটা স্বাভাবিক, এটা সবটাই আগে থেকে প্ল্যানিং, এটাও তো অত্যন্ত বড় প্রশ্ন প্রধান শিক্ষক। হ্যাঁ, তো এবার অবশ্যই এটা তো অবশ্যই বড় প্রশ্ন, এবং এটা তো ধরা পড়লো, ধরুন এই 12 জন এগিয়ে এসে বাকিরা যোগাযোগ করেনি, তাদেরও ক্ষেত্রে হতে পারে, এখন সবারই এই 42 জনেরই হতে পারে যে টোটালটাই ফ্রড হয়েছে। তো এটা তো অবশ্যই তদন্ত সাপেক্ষ, আমি এফআইআর করেছি। আপনার মূলত অভিযোগটা কার উপরে? সেই সময় দায়িত্বে ছিলেন আমার স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়েছেন। উনি টোটাল বিষয়টি দেখতেন? হ্যাঁ, উনি টোটাল বিষয়টি দেখতেন। আমি হেডমাস্টার হয়ে জয়েন করেছি ওই স্কুলে আপনার 23/7/2019, মানে জুলাই মাসের শেষের দিকে 2019 সালে। তার আগে উনি সুনন্দ মজুমদার উনার নাম, উনি হচ্ছেন লোকাল তৃণমূল নেতা, উনার স্ত্রী তপতি মজুমদার পঞ্চায়েত এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনি আরো একবার রিপিট করুন, কি বললেন আপনি? আমার যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, ওনার নাম হচ্ছে সুনন্দ মজুমদার, উনার স্ত্রীর নাম হচ্ছে তপতি মজুমদার, উনার স্ত্রী তপতি মজুমদার বর্তমান এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। মানে সেই ঘুরে ফিরে তৃণমূল? আচ্ছা, জানি না স্যার কি কানেকশন, আমি বলতে পারবো না, আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না। উনি ওখানকার, বুঝতে পেরেছি আপনার কমেন্ট করাটা এখানে জাস্টিফিকেশনও পায় না। আমার মূল বক্তব্য হচ্ছে সে যে কোনো দলের হতে পারে, দুর্নীতি যেই করবে তারই নাম সামনে আসা উচিত, যদি সত্যি তিনি করে থাকে, যদিও বা সবটাই এখনো তদন্ত সাপেক্ষ। আপনি যা বলছেন, আপনি কি 100% কনফার্ম আপনি যাবতীয় বিষয় তদন্ত ঠিকঠাক করেছেন? মানে আপনি চারিদিক সবকিছু বিচার বিবেচনা করে এই কথাগুলো বলছেন তো? হ্যাঁ অবশ্যই, কারণটা হচ্ছে উনি এই সুনন্দা মজুমদার কিন্তু আমি ওখানে জয়েন করার আগে 15 সাল থেকে টিআইসি ছিলেন। আচ্ছা, এবং তখন এই মালদা জেলায়, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসলেন, তখন প্রথম মালদাতে সাবিত্রী মিত্র মন্ত্রী হয়েছিলেন। মালদা থেকে একজনই মন্ত্রী হয়েছিলেন, সাবিত্রী মিত্র, মনে রাখবেন। উনি ওই মানিকচক বিধানসভা থেকে পাস করেছিলেন। তো বলুন স্যার, বলুন। ওখানকার প্রেসিডেন্ট ছিলেন। তো সেই ব্লক প্রেসিডেন্ট থাকার সুবাদে উনি নবান্ন টু একদম গ্রাসরুট পর্যন্ত সমস্ত অফিস, সমস্ত আধিকারিকদের সঙ্গে উনার উঠা বসা চলাফেরা, এরকম দুর্দান্ত প্রতাপ। আমাকে অনেক প্রেসারের মধ্যেই আমাকে জয়েন করতে হয়েছে। ওখানে জয়েন করার সময় আমাকে জয়েন করতে দেওয়া হচ্ছিল না। কেন? মানে আমাকে জয়েন করতে দেওয়া হচ্ছিল না, কারণ আমাকে 10-15 দিন ওয়েট করতে হয়েছে। আমার একটা ফলস একটা রেজুলেশন করে জমা দিয়েছিল যে এখানে হেডমাস্টারের ভ্যাকান্সি নেই, অথচ আমি ভ্যাকান্সি দেখেই কিন্তু অ্যাপ্লাই করেছিলাম। আপনার ভিডিওটা অন করুন প্লিজ। বলুন, কি বললেন? মানে আমাকে জয়েন করতে দেয়া হচ্ছিল না, বাধা দেয়া হচ্ছিল। তখন আমি লোকাল এলাকায় আমার পরিচিত আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। জয়েন করার দিন ওখানে আমার নিজের অচেনাই প্রায় 150-200 লোক সেদিন স্কুলে উপস্থিত হয়েছিলেন, উনি আসেননি। প্রেসিডেন্ট আমাকে জয়েন করিয়েছিলেন। বেশ, এতগুলো অভিযোগ যখন আপনারা অন এয়ারে শুনতে পাচ্ছেন, আমি আসছি আপনার কাছে, এতগুলো অভিযোগ যখন আপনারা অন এয়ারে শুনতে পাচ্ছেন, তখন আমরা সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে সবসময় নিরপেক্ষ থাকারই চেষ্টা করি, এবং ঠিক সে জায়গায় যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি একবার কি বলছেন শোনাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে বিষয়টি। শুনুন।
যেটা টাকা 25,000 তুলেছে কিনা, তো এটা তো হেডমাস্টারের সই না পেলে তো টাকা তোলা যাবে না। বর্তমান প্রধান শিক্ষক আপনারা জানেন বিগত দিনে অনেক খবরে শিরোনামে এসেছেন, সাইকেল চুরি থেকে হোস্টেল চুরি থেকে এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে, খবরে সেটাও বেরিয়েছে। এবং উনি কেমন মানুষ এলাকার মানুষ জানেন, সবাই জানেন যে উনি কোন কোয়ালিটির মানুষ। ঠিক আছে, একটা সুযোগ পেয়েছে ফলস সাইন করিয়ে দেওয়া, সিল তৈরি করে আমার নাম জড়িয়ে দেওয়া, এটা ওনার সঙ্গে যেহেতু এটা আমার রেসারেসি চলছে সেই সময় সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন, আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন যে সিল সই, কিন্তু এখানে যে ওনার ইন্ধন নেই এটা কেউ। বর্তমান প্রধান শিক্ষক আপনারা জানেন বিগত দিনে অনেক খবরে শিরোনামে এসেছেন, সাইকেল চুরি থেকে হোস্টেল চুরি থেকে এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে, খবরে সেটাও বেরিয়েছে। এবং উনি কেমন মানুষ এলাকার মানুষ জানেন, সবাই জানেন যে উনি কোন কোয়ালিটির মানুষ। ঠিক আছে, একটা সুযোগ পেয়েছে ফলস সাইন করিয়ে দেওয়া, সিল তৈরি করে আমার নাম জড়িয়ে দেওয়া, এটা ওনার সঙ্গে যেহেতু এটা আমার রেসারেসি চলছে সেই সময় সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন, আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন যে সিল সই, কিন্তু এখানে যে ওনার ইন্ধন নেই এটা কেউ। একটি বিষয় আমি পরিষ্কার হওয়ার চেষ্টা করব। স্যার, আপনি বলছেন যে আপনাকে 10-15 দিন জয়েনিংয়ের ক্ষেত্রে সমস্যা করেছিল এবং যার ওপর আপনি অভিযোগ করছেন সেই ব্যক্তি বলছেন যে তাকে ফাঁসানো হচ্ছে। আচ্ছা, 2 2 4 হচ্ছে না তো? স্যার, আপনি যা বলছেন সবটা জাস্টিফাইড তো? স্যার, আমি যেটা বলছি, কন্যাশ্রীর K2 ফর্ম আপলোড করার সময় স্কুল অথরিটি HOI কে ডিক্লারেশন ফর্মে সই করতে হয় সিল দিয়ে। HOI অথেন্টিকেট না করলে সেই ফর্ম প্রসেস করে না ব্লক, এটা তো জানেন। K1 হোক বা K2 হোক, ফর্মটাতে কিন্তু স্কুলের হেড অফ ইনস্টিটিউশনকে কিন্তু অথেন্টিকেট করতে হয় সিল সই করে। এবার এই মেয়েগুলো যারা বঞ্চিত হয়েছে তাদের ওই যে K2 যে ডিক্লারেশন ফর্ম সেটা ডাউনলোড করেছি আমি থানা। নেটওয়ার্ক কিছু ইস্যু হচ্ছে। আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা FIR কপি। স্যারকে বলবো একটু থামাতে। ভিজুয়ালে যেখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, যেখানে স্পষ্ট ভাষায় তিনি FIR করেছেন এবং যার বিরুদ্ধে FIR করা রয়েছে তা হলো সহকারী প্রধান শিক্ষক। হ্যাঁ স্যার বলুন। তারপরে উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হওয়ার পর উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল বানিয়ে নেন, সেটা ম্যানেজিং কমিটির পারমিশন নেননি বা আমাকেও জানাননি। সেই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার উনি সিল ব্যবহার করে বেআইনি কাগজপত্র ইস্যু করেছেন উনার ভোটারদেরই বলবো, মানে ওই এলাকার উনি লোকাল লোক, যে যে কাগজ মানে ধরুন স্কুল লিভিং সার্টিফিকেট বা টিসি সার্টিফিকেট, 10 বছর আগে পড়া ছেড়ে দিয়েছে, এখন আসছে টিসি সার্টিফিকেট নিতে। তো এই জিনিসগুলো তো স্বাভাবিক নয়, আমি এগুলো সহজে দিতাম না। এবার ওর কাছে যেত, উনি কিন্তু নিজের ওই সিল ব্যবহার করে দিতেন। ইভেন উনি আচ্ছা, এই ঘটনার পরে স্যার আমি শুধু একটা জিনিস জানতে চাইবো, এই ঘটনার পরে এখনো পর্যন্ত সহকারী প্রধান শিক্ষকের সঙ্গে আপনার কথা হয়েছে? সহকারী প্রধান শিক্ষকের সঙ্গে আমার 5-6 মাস থেকে কোনো কথা হয় না। উনি আমি জয়েন করার এই ঘটনার পরে তিনি কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছেন? না, উনি কোনো যোগাযোগ করার চেষ্টা করেননি। উনি জানেন যে তার বিরুদ্ধে FIR হয়েছে? হ্যাঁ, যেদিন আমি FIR জমা দিতে যাই বারবার মেয়েরা এসে হামলা করছে, উনি আগে থেকেই জানেন। তার সত্ত্বেও এখনো পর্যন্ত তার কোনো, কারণ হচ্ছে মেয়েগুলোকে যদি ওদের ন্যায্য অধিকার পাইয়ে দিতে হয়, ফিরিয়ে দিতে হয়, তাহলে FIR ছাড়া তো আমার কাছে কোনো রাস্তা ছিল না। আর উনি সকলের ওই 2021-22 কেন 22-23 সেই সাল পর্যন্ত সকলেরই, মানে আমি 19-এ জয়েন করলাম, 19-20, 20-21, 21-22 পর্যন্ত সমস্ত যত K1 K2 ফর্ম আপলোড হয়েছে সমস্ত ফর্মে উনি অথরাইজ সিগনেটরি হিসেবে সিল সই করেছেন। উনার সিল সই জাল, কি করে জাল, কে বানাবে জাল? উনি ওখানকার দ্রব্যদণ্ড প্রতাপ তৃণমূলের নেতা, উনার সই জাল করবে এতখানি ক্ষমতা কারণে। এবং স্কুলে বুঝতে পেরেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। গৌরাঙ্গবাবু, আমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আজ কথা হচ্ছে আমি একটু ব্রিফ আপনাকে একটা জানিয়ে দিই। মূলত কন্যাশ্রীর টাকাও আত্মসাৎ করা হচ্ছে, তাও আবার করেছে সহকারী প্রধান শিক্ষক এবং যোগসূত্র কোনো এক জায়গায় সেই তৃণমূল।
তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রধান শিক্ষক মহাশয় এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির সমর্থকও জুড়ে রয়েছেন। রিমা ম্যাম, আমি ঠিক এই জায়গায় আমি আমার ক্যামেরা ভাইকে বলবো একটি ছবি একটু বড় করে জুম করে দেখাতে চাইবো আপনাদের, যেখানে আমাকে আমার প্রডিউসার ঠিক পাঠিয়ে দিয়েছে এই এফআইআর কপিটা, একবার দেখুন, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এনায়েতপুরে এই হাই স্কুলে স্পষ্ট তো দেখা যাচ্ছে। দেখুন এনায়েতপুর হাই স্কুল দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট ভাষায় সাবজেক্টে লেখা রয়েছে ফাইলিং অফ এফআইআর রিগার্ডিং ফ্রডলেন্ট মনিটারি অ্যাক্টিভিটিস ইন কন্যাশ্রী প্রকল্প K2. Sir, with due respect, I, MD Vadiuzzaman, headmaster of Enayatpur High School, would like to launch a FIR regarding a case of fraudulent activities concerning the Konyashree Prokolpo K2 scheme under the government of West Bengal. বুঝতেই পারছেন এই এফআইআর কতটা তাৎপর্যপূর্ণ। এই এফআইআর কোনো বিরোধী দলনেতা শাসকের বিরুদ্ধে করেনি, এই অভিযোগ করেছে স্বয়ং একজন প্রধান শিক্ষক, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক, যিনি শিক্ষার আলো দেখান, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য তার নিরলস প্রচেষ্টা করতে থাকেন, সেই ব্যক্তি এই অভিযোগ এনেছেন। আমি এ জায়গায় একটু গৌরাঙ্গদার কাছে চলে যাব। গৌরাঙ্গদা, আচ্ছা একটা বিষয় খুব ইজিলি আমি একটু বোঝার চেষ্টা করবো। আচ্ছা সব কিছুতে মানে আমি বলছিলাম শুরুতে ঘুরিয়ে ফিরিয়ে তৃণমূল কংগ্রেসে কেন আসে? মানে কোনো এক জায়গায় পরিবার কি এতটাই বড় হয়ে গেছে যে আপনারা সামলাতে পারছেন না? যখনই তৃণমূল কংগ্রেসের নাম আসছে, যখনই দুর্নীতির নাম আসছে, যখনই কোনো খারাপ প্রসঙ্গ চলে আসছে, সেখানে ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেস। বিশ্বাস করুন আমি খুব বড়াই করে স্টার্টিং পয়েন্টে আমি যখন শো শুরু করি, আপনি তখন ছিলেন না, আমি স্পষ্ট ভাষায় বলছিলাম যে এটা কোনো দলমত রং নির্বিশেষে এই দুর্নীতি হয়েছে, আত্মসাৎ করবার চেষ্টা করেছে। কিন্তু তারপর যখন প্রধান শিক্ষক মহাশয় আমার সঙ্গে ডাইরেক্টলি প্যানেলে বসে রয়েছেন, তিনি বলছেন যে তার একটি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেই তৃণমূল কংগ্রেস। গৌরাঙ্গদা কি হচ্ছে? সব কিছুতেই তৃণমূল কংগ্রেস ঘুরিয়ে ফিরিয়ে দুর্নীতি হয়েছে। দুর্নীতিতে দেখুন কন্যাশ্রী প্রকল্প আজকে বিশ্ববন্দিত, আজকে আমাদের হচ্ছে গর্বের। সে তো কন্যাশ্রী প্রকল্পে আপনি যেমন গর্ব করেন, আমরাও গর্ব করি, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরাও গর্ব করি, এবং সাধারণ ছাত্রীদের জন্য যদি এই প্রকল্প করা হয় অত্যন্ত কুর্নিশ জানানোর জিনিস, কিন্তু সেটাও আত্মসাৎ হয়ে যাবে, তাও আবার তৃণমূল কংগ্রেসের দ্বারাই। যে যতগুলো সরকারি প্রকল্প এসেছে বিভিন্ন সময়ে বলা হয়েছে যে কন্যাশ্রীর মতো 100 বছরও এই ধরনের প্রকল্প আর তৈরি হয়নি, কন্যাশ্রীর মতো, যেখানে নারী শিক্ষার উন্নয়ন একটা কন্যাশ্রীর মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে। 100 বছরে এরকম দুর্নীতির কোনো অবকাশ আপনি দেখেছেন? আমি শেষ করিনি, আমি তাহলে কথাটা আমি বলছি, আমি ওই জায়গাটাই যাবো, ওই জায়গাতেই আমি যাবো, আপনার জায়গাতেই বলুন। যে একটা আগেকার দিনে কি হতো, মেয়েরা হচ্ছে পড়াশোনা করতো না, অল্প বয়সে তাদের বিয়ে হয়ে যেত, গ্রামগঞ্জের ক্ষেত্রে বেশি করে দেখা যেত। তো সেটা হচ্ছে অল্প বয়সে বিয়েটা যেমন আটকে গেছে, অল্প বয়সে বিয়েটা যেমন হয়েছে, তবে মেয়েদের কিন্তু তো পড়াশোনার হার পর্যন্ত বেড়ে গেছে এবং কলেজ পর্যন্ত আজকে যাচ্ছে। একটা সময় ছিল যে নেই, মেয়েরা পড়াশোনার কন্যাশ্রী একটা গ্রেট প্রকল্প এই নিয়ে, এবং এটা সরকারি সুযোগ সুবিধা সমস্ত কিছুই, এটার সাথে তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা সিপিএম বা এরকম কোনো দলের কোনো বিষয় না, এটা সরকারিভাবে সরাসরি তার অ্যাকাউন্টে যদি ঠিক থাকে সরাসরি স্কুলের মারফতে এই প্রক্রিয়াগুলো চলে, এবং এটার সাথে কোনো ব্যক্তি বা কোনো দলের যুক্ত হওয়ার কথা নয়। যিনি হেডমাস্টার মশাই অভিযোগ করেছেন, আমি যদি একটা স্কুলের প্রধান শিক্ষক হই এবং সেখানে কারো নামে যাকে কনসার্ন টিচার দেওয়া আছে, সেই কনসার্ন টিচার যদি কোনো স্ক্যাম করে, তাহলে দায় বর্তাবে শুধু কনসার্ন টিচারের নয়, হেডমাস্টার মশাইয়েরও ব্যর্থতা অবশ্যই। একটা স্কুলের ব্যর্থতা। আমি এখানে বিজেপির কাছে যাব না, বিজেপি সমর্থকের কাছে যাব না, আমি এই লাইনটা ধরে একটু প্রধান শিক্ষক মহাশয়ের কাছে আসতে চাইবো। স্যার, আপনার উপর দায় বর্তায়, আপনার ব্যর্থতা হবে না, ওনার নিজের নামে এফআইআর হওয়া উচিত ছিল যে উনি বাচ্চাটাকে কেন পরিষেবা দিতে পারেন না। এফআইআরটা কি বেসে করবেন প্রধান শিক্ষকের উপর? তৃণমূল কংগ্রেসের হাড়ি ফাটিয়ে দিয়েছে তাই জন্য? একটা স্কুলের ক্ষেত্রে এতে কোনো কেউ ঐক্যশ্রীর দায়িত্বে দেওয়া আছে, কোনো ইসের দেওয়া আছে, তা সে তো থাকলোই, কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশন তিনি গোটা স্কুলের সাথে যুক্ত, তার ছাড়া কোনো কিছু হয় না। এবং বাচ্চাটা এটা যেহেতু হয়ে গেছে, আমরা বলবো যে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, এবং কোনো কিছু না, এখানে দল মতের কোনো বিষয় নেই। বাচ্চা ডিপ্রাইভ হয়েছে,
বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হয়েছে হয়েছে বাচ্চা পায়নি আইনি স্কুল, গোটা স্কুল তার সাথে যুক্ত থাকবে। একজন কোন কনসার্ন টিচার, একে বলে দিলাম তৃণমূল, একে বলে দিলাম কাউন্সিলর, মানে মুখ বানানো গল্প বলে দিলাম এলাম, সেই অনুযায়ী চলবে। আচ্ছা ধরে নিন গৌরাঙ্গবাবু, আমি একটা হয় না WBCS এক্সামে এবং UPSC এক্সামে একটা সিচুয়েশন দেওয়া হয়, আপনাকে আমি একটা সিচুয়েশন দিতে চাই। যদি ধরুন এটা কোনো কারণে এরকম হতো এই সহকারী প্রধান শিক্ষক বিজেপির লোক, তাহলে কি আপনি বলতেন যে কনসার্ন সব মানুষ একসঙ্গে জড়িত? না না, আপনি বলতেন কিনা একটু অনেস্টলি বলুন না প্লিজ। আপনি বলতেন, তখন কিন্তু বলতেন যে বিজেপি কাজটা করেছে, বলতেন তো। হ্যাঁ প্রধান স্যার কিছু বলতে চাইছেন, গৌরাঙ্গদা স্যার কিছু বলতে চাইছেন, স্যার কিছু। আমি বলতে চাইছি শোনেন, উনি যে কথাটা বললেন এই কথাটা ঠিক বললেন না, যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্ক্যাম করেছে উনার বিরুদ্ধে যদি এফআইআর হয় তাহলে হেডমাস্টারের বিরুদ্ধেও একটা এফআইআর হওয়া উচিত ছিল, উনি দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। এই কথাটা কি উনি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর জন্য ব্যবহার করতে পারবেন? একজন প্রতিষ্ঠিত গভর্নমেন্টের যিনি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আছেন, উনার ক্যাবিনেটের কোনো মন্ত্রী যদি কোনো জালিয়াতিতে জড়ায়, তার বিরুদ্ধে যদি সিবিআই কেস হয়, তাহলে কি আমরা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেস করি বা বলি? এই কথাটা উনি বলতে পারবেন? কি করে বলছেন এই কথাটা? এটা তো তাহলে উনি এই কথাটা কি করে বলছেন? স্যার আপনি আপনার যুক্তি দিয়ে দিয়েছেন, গৌরাঙ্গদা কি বলছে একবার শুনে নেবো। গৌরাঙ্গবাবু বলুন। আপনার কলিগ হিসাবে ভাবুন না উনি, আপনি সিপিএম কংগ্রেস বিজেপি ভাবছেন কেন? আপনার দায়বদ্ধতা রয়েছে, হেড টিচার এবং কনসার্ন টিচারের দায়বদ্ধতা রয়েছে, তাকে নিতে হবে। আমি সেই দায়িত্ব তো পালন করেছি, ওই জন্য তো এফআইআর করেছি, যে যাতে মেয়েগুলো তাদের অধিকার ফিরে পায়। এফআইআর না করলে কি আপনি দিতেন নাকি? একটা মেয়ে তো দ্বিতীয়বার পাবে না কেটু। আমি যদি প্রশাসনকে না জানাই, এফআইআর না করি, ওরা তো অধিকার পাবে না। কে দেবে ওদের অধিকারটা ফিরিয়ে? সেজন্য তো করেছি। আমি তো সেখানে দেখিনি উনি তৃণমূল কংগ্রেস করেন, এটাতে আমার কি করার আছে? আমি কি উনি স্কুলে আসেন না, রাজনীতি করে বেড়ান, যখন খুশি তখন আসেন, আমাকে হুমকি দেন, ইচ্ছা মতো আসেন, ঢুকেন, যান, সই করেন, এটা আমার কি করার আছে? বললে হলো নাকি? এক মিনিট গৌরাঙ্গদা, আপনাদের দুজনের কথার মাঝখানে একটি কথা আমার কানে এলো, আমি যদি ভুল শুনে থাকি বলবেন। কি বললেন আপনি স্যার? আপনি কি বললেন? কি টাইম স্কুল আসেন, যান, উনাকে বাধা দেওয়ার কেউ নাই। এবং এটা নিয়ে ম্যানেজিং কমিটিতে রেজুলেশন করেছি, উনার বিরুদ্ধে আপনি প্রধান শিক্ষক হিসেবে কি স্টেপ নিয়েছেন? আপনি প্রধান শিক্ষক হিসেবে কি স্টেপ নিয়েছেন? হ্যাঁ সেটাই বলছি, ম্যানেজিং কমিটিতে আমি জানিয়েছি উনার বিরুদ্ধে স্পেসিফিক, উনাকে অনেকবার ওয়ার্নিং দিয়েছি, বলেছি যে আপনি আপনার স্কুলের যে সার্ভিস তার সেটা আপনি দিন দিয়ে তারপরে যা খুশি করুন, কোনো আপত্তি নেই। তখন কি বলেছেন? তিনি কি বলেছেন? সঙ্গে আমার কোনো অন্তর্ঘাত নেই, কিন্তু উনি শোনেননি। শোনেন, ম্যানেজিং কমিটিতে আমি স্পেসিফিক রিমাদি কিছু বলতে চাইছে, রিমাদি বলুন। বুঝতে পেরেছি, রিমাদি বলুন। রেজুলেশন হয়েছে উনার বিরুদ্ধে, ডিপার্টমেন্টকে, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে লিখিত অভিযোগ জানিয়েছি স্কুল কর্তৃপক্ষের পক্ষ হয়ে, এবং বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করেছে। সেই ডিসিপ্লিনারি প্রসিডিংস এর একটা অংশ হিসেবে উনার বিরুদ্ধে ইনভেস্টিগেশনের জন্য বোর্ড ডিসিপ্লিনারি ইনভেস্টিগেশন করার জন্য ডিআই কে গত 2024 সালের অগাস্ট মাসে চিঠি দিয়েছে। এখন পর্যন্ত ডিআই কোনো মানে কি বলবো, অদৃশ্য কারণের জন্য এখন পর্যন্ত উনার বিরুদ্ধে এনকোয়ারি করে রিপোর্টটা বোর্ডকে ফেরত পাঠাচ্ছে না। কেন? উনি একটা সাধারণ টিচার হলে কি এটা হতো? তৃণমূল করেন, এটা আমার কি করার আছে? অদ্ভুত মশাই তো। আমি তো তৃণমূল পার্টির বিরুদ্ধে নেই, আমি মমতা ব্যানার্জির একনিষ্ঠ সৈনিক। আপনাকে বলছি শোনেন, আমার গোটা ফ্যামিলি, আমার সবাই তৃণমূল করে। এখন মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গে সবাই তৃণমূল করে, তো সেটা আমি একটু স্যারকে বলবো আমাকে নিয়ে আসতে স্ক্রিনে। আপনি কি বলছেন? না 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 না, এক মিনিট গৌরাঙ্গদা আসছি, আমি গৌরাঙ্গদা আসছি, তার আগে আমি রিমাদির কাছে একটু যেতেই হবে। গৌরাঙ্গদা প্লিজ। গৌরাঙ্গদা বুঝতে পেরেছি, এটা রাজ্যের ক্ষেত্রেও বলবেন এই কথাটা। আমি দুজনকে একটু থামাচ্ছি, আমি রিমাদির কাছে একটু যাবো। রিমাদি, এটা কি? আমি তো দেখতে পাচ্ছি এখানে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। খুব আবশ্যকভাবে উঠে আসছে দুটো জিনিস। এটা কলতলার ঝগড়া নয়, প্লিজ। না 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 না, আমার প্যানেল ডিসকাশন এরকম হয় না। গৌরাঙ্গদা প্লিজ, গৌরাঙ্গদা আপনি আমার প্রোটোকলটা ভালো করে জানেন। স্যার আমি আপনাকে কাইন্ডলি রিকোয়েস্ট করছি, এরকম করবেন না। গৌরাঙ্গদা প্লিজ, গৌরাঙ্গদা আপনি জানেন আমাদের প্রোটোকল। গৌরাঙ্গদা প্লিজ,
স্কুলের পরিবেশ নষ্ট করেছে গৌরাঙ্গদা, head of the institution হয়ে। গৌরাঙ্গদা, আমি বিশ্বাস করি আপনি আমার কথা শুনতে পরিবেশ পাচ্ছেন। নষ্ট করেছি, উনি স্যার যখন প্লিজ, খুশি আসবেন, আমি ঢুকবেন, আমি চলে যাবেন, দেখুন নেতা, দুজনেই অনলাইনে উনি রয়েছেন, বিচার আমি করে এরকম নেতা করলে ওনাকে দুজনেরই বাধা ফেরাট আউট দেওয়া করে যাবে দেবো। না। উনি আমাকে Please. আঘাত করেছেন, আমি যাতে স্যার, please, ওনার মন মতো আমি জানি না আমার চলি, কথা শোনা যাচ্ছে স্কুল কিনা, আপনার কাছে চালাই, পৌঁছচ্ছে? সেই কারণে উনি আমার বিরুদ্ধে আপনাদের কাছে আমার কথা পৌঁছচ্ছে? আপনাদের সাউন্ড নামাতে আমি বাধ্য হলাম, আই এম সো সরি। কিছু শুনতে পাচ্ছে না, অডিয়েন্স কিছু শুনতে পাচ্ছে না। কেন কথা ব্যয় করছেন এইভাবে? আপনাদের কথা অত্যন্ত মূল্যবান, কেন ব্যয় করছেন? অডিয়েন্স শুনতে পাচ্ছে না গৌরাঙ্গদা, স্যার আপনার কথা শুনতে পাচ্ছে না। প্লিজ প্লিজ কাইন্ডলি রিকোয়েস্ট করছি, আপনি এভাবে কথা ব্যয় করবেন না। আপনি একজন প্রধান শিক্ষক মহাশয়, করবেন না এরকম, প্লিজ এইভাবে কথা ব্যয় করবেন না। আপনাদের কথা অত্যন্ত দামি। আমি একটু রিমাদির কাছে যাব। স্যার প্লিজ, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, স্যার প্লিজ, স্যার প্লিজ, আমি একটু রিমাদির কাছে যাই। রিমাদি, একটি বিষয় আমার কাছে অত্যন্ত স্পষ্ট, তৃণমূলের গোষ্ঠীকন্দল দেখা যাচ্ছে তো এখানে। প্রধান শিক্ষক মহাশয় বলছেন যে তিনি একজন তৃণমূলের একনিষ্ঠ কর্মী এবং সহকারী প্রধান শিক্ষকের সেই গোলযোগ ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেস। এ তো প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। প্রথমে বিষয়টা দলমত নির্বিশেষে একটি সামাজিক বিষয় ছিল। আমি আমার প্রথম কথাতেই যেটা বলেছি, যেটা গৌরাঙ্গ বাবু এখন বললেন, আমি একটু মনে করিয়ে দিই, যদি আবার আমাদের এই হাসপাতালের সমীক্ষা দেখা যায়, তাহলে দেখা যাবে 2023 থেকে 24 সালে 15% এবং 2024 থেকে এই 25-এ আমরা যখন এলাম তখন 20%-এরও অধিক আমাদের নাবালিকার বিবাহ আমরা দেখতে পেয়েছি এবং তাদের অকাল প্রসবও আমরা দেখেছি। এবং সেই ক্ষেত্রে সমাজের প্রতি গভর্নমেন্টের বা বর্তমান সরকারের একটা দায়বদ্ধতা থাকে যে এই নাবালিকাগুলোর পরিস্থিতি এবং তাদের শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে। সেকেন্ড, আমি এবারে যখন প্রথমে আগে শিক্ষকতার জায়গা থেকে আমি বলবো যে যেখানে রাজনীতি ঢুকে যায় সেখানে শিক্ষা একটা পরোক্ষ বিষয় হয়ে দাঁড়ায়। আজকে সেই আবার হুমকির রাজনীতি, যেটা আমরা ইতিমধ্যে শুনেছি, হুমকির রাজনীতি, এবং আবার আমরা দেখছি হচ্ছে আদি এবং নব্য, পুরনো কে নতুন কে, সেটার একটা গোষ্ঠীদ্বন্দ্ব। এই জিনিসটা শিক্ষার মধ্যে কখনোই আমরা আশা করি না এবং সামাজিক জায়গা থেকে আমরা কিন্তু সবাই ফেলিয়ার। সামাজিক জায়গা থেকে এটা আজকে পশ্চিম বাংলার ফেলিয়ার। যদি সত্যি তৃণমূল কর্মীরা গর্বিত বোধ করেন যে ইউনেস্কোর দ্বারা তারা সম্মানিত কন্যাশ্রীর জন্য, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই বাল্য প্রসব হওয়াটা কেন 20%-এর অধিক আমরা আজকের জগতে এসে দাঁড়িয়ে এই নাম্বারটা দেখতে পাচ্ছি? কেনই বা কন্যাশ্রীর যেখানে K1 এর এই সাবজেক্ট আমরা দেখছি যে 2020 পর যেখানে হয়েছে, সেখানে 5টা বছর অলমোস্ট হতে চললো দাঁড়িয়ে, এই যদি সত্যি কমিটি গঠন হয়ে থাকে এবং সত্যি যদি প্রভাবের এখানে কোনো বিষয়বস্তু না থাকে, তাহলে সেই কমিটি কোনো নিরপেক্ষ কোনো একটা রিপোর্ট কেন সাবমিট করলো না? আমার বিষয় এটাও থাকবে যে কেন এখানে মধ্যশিক্ষা পর্ষদ বা এখানে আমরা একটা স্কুলের গভর্নিং বডিকে ছেড়ে প্রশাসনিক সাহায্য নিতে বাধ্য হলো। প্রশাসনিক সাহায্য নিতে বাধ্য হওয়ার কারণটা কি শুধুই মাত্র গোষ্ঠীদ্বন্দ্বের জন্য, নাকি শিক্ষার জন্য, নাকি কেনই বা যে কমিটি ডিসাইড করা হয়েছিল সেই কমিটি আজকের দিনে দাঁড়িয়ে কোনো নিরপেক্ষ রিপোর্ট দিল না? তাহলে কি সেই ব্যক্তি, স্যার তো বলছেন তিনি গভর্নিং বডিকে জানিয়েছিলেন, তা সত্ত্বেও তাদের তরফ থেকে কখনো সেরকম ইতিবাচক ভূমিকা তিনি পাননি। তিনি তো তাহলে সেইখানে দাঁড়িয়ে যদি আমি তৃণমূলকে এখানে না রেখে যদি শিক্ষাগতার জায়গা থেকে দেখতাম, তাহলে আমি বলবো যে কেন আজকে একটি হেডমাস্টারের দায়বদ্ধতা এলো যে তিনি এফআইআর দায়ের করলেন? কোথায় গিয়ে পুরো সিস্টেমটা ফেল করলো? কেনই বা কন্যাশ্রী ক্লাব, যেটার কথা আমি বলছি, বারংবার বলছি, শুধু মালদা না, এটা আমরা বেশ কিছু জেলা শহরতলি স্কুলগুলোতে দেখেছি বহুবার। এই যখন টাকার ফ্রডুলেন্স তৈরি হয় তখন বর্তমান গভর্নমেন্ট একটা কন্যাশ্রী ক্লাব গঠন করে, যেটার মাধ্যমে সমীক্ষা করে রিপোর্ট দেওয়ার কথা। সেই ক্ষেত্রে কেন 5 বছরে কোনো রিপোর্ট এলো না? তাহলে তৃণমূলের এখানে ডাইরেক্ট ভাবে ইনভলভমেন্টটা কিন্তু আমরা এমনিও দেখতে পাচ্ছি, মানে প্রত্যক্ষ ভাবেও দেখতে পাচ্ছি, পরোক্ষ ভাবেও দেখতে পাচ্ছি। এবং কোথাও না কোথাও রিমাদি বুঝতে পেরেছি, গৌরাঙ্গদা কিছু বলতে চাইছেন, গৌরাঙ্গদা বলুন। দেখুন ওনা যে
বলছেন যে মধ্যশিক্ষা পর্ষদ বা এসআই বা ডিআই, এসআই বলছি, ডিআই বা হচ্ছে যে ম্যানেজিং কমিটির যে বিষয়গুলো রয়েছে, এটা হেডমাস্টার মশাই খুব ভালো করে বলতে পারবেন। আর ক্ষেত্রে আমরা দলমতের বিষয় নয়, ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যারা দলমতকে নিয়ে আসে তাদের মতো জঘন্য অপরাধী কেউ হতে পারে না, কারণ দলমতটা স্কুলের বাইরে হবে। দল পার্টিবাজি যা করার বাইরের তো অপরাধ, কিন্তু স্কুলে যখন ঢুকলো একজন টিচার, সে প্রথমে ছাত্রছাত্রীর জন্য দায়বদ্ধ এবং কাজ করার পড়াশোনা করানো, পড়াশোনা করার জন্য যে সমস্ত সুবিধা কন্যাশ্রী সুবিধা থেকে সাইকেল প্রত্যেকটা কাজ বা ওই এখানে যদি আমি তো বারবার করে বলছি যে এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যেখানে হচ্ছে লোকজন রয়েছে, সেখানে উনি যেটা কথা বলে দিবেন হেডমাস্টার মশাই, আর সেই কথাটাই তো হয়ে যাবে। এই জন্য এরকম হতে পারে না, ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আর গোটা সিস্টেম কোলাপস করেছেন, গোটা সিস্টেম একটা বাচ্চা বা দুটা বাচ্চা বা কটা বাচ্চা বাহিনী, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গোটা সিস্টেমটাকে কোলাপস করেছেন, যেখানে নারীর মেয়েদের শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে আজকে গোটা বিশ্ব আমরা পথ দেখাচ্ছে। আজকে সেই কন্যাশ্রী, আজকে দেখি ঐক্যশ্রী নিয়ে, আজকে দেখি ট্যাব নিয়ে, তাহলে টোটাল টাকা তো আজকাল সরকারি মানে আমরা ইতিমধ্যে দেখেছি, আমরা দাদা ট্যাব দিয়ে দুর্নীতির ঘটনা ইতিমধ্যে দেখেছি। আপনি বলছেন এখানে প্রত্যক্ষভাবে এখানে দাঁড়িয়ে আরো কিছু বলতে চাইছেন, গৌরাঙ্গ আপনি শেষ করুন। স্যার আপনার কাছে আসছি, স্যার আপনার কাছে আসছি। যদি কোনো জায়গায় যদি দুর্নীতির জায়গা থাকে, 100% স্টেপ নেওয়া শুরু হয়ে গেছে, নবান্ন থেকে সরাসরি হচ্ছে এবং তাতে যারা থাকবে সেখানে কোনো কম্প্রোমাইজের জায়গা নয়। বাচ্চাদের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করা হবে না, এটা কিন্তু এই সরকারি প্রতিষ্ঠা করেছে। আজকে বুঝতে পেরেছি, একটু স্যারের কাছে যেতে হবে। স্যার বলুন। হ্যালো, হ্যাঁ, আমি দুটো বিষয় একটু বলবো, প্লিজ আমাকে বলতে দিন। ম্যাডাম যে কথাটা বলছেন কন্যাশ্রী ক্লাব, হয়তো কন্যাশ্রী ক্লাবের কাজ সম্পর্কে ওনার ধারণা পরিষ্কার নয় মেবি, কারণ উনি একটা কথা বললেন যে কন্যাশ্রী ক্লাব গঠন করার পরেও কেন এই মানে এ ধরনের দুর্নীতি বা ওই মানে K1 K2 টাকা হচ্ছে না। কন্যাশ্রী ক্লাবের কাজ হচ্ছে মেয়েদেরকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা, K1 K2 ফর্ম ফিল আপ নিয়ে সচেতন করা, যাতে কেউ 18 বছরের আগে কেউ বিয়ে দিতে না পারে, বা কোনো পরিবার যদি চেষ্টা করে সেগুলো খোঁজ খবর রাখা ইত্যাদি। কিন্তু কন্যাশ্রী ক্লাবের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন নেই। কন্যাশ্রী ফর্ম ফিল আপের ব্যাপারে ওদের কোনো ভূমিকা নেই। আচ্ছা, ইনি যেটা এক্ষুনি দুরকম বললেন, এক্ষুনি আপনি বললেন ফর্ম ফিল আপের ক্ষেত্রে সাহায্য করা, আবার আপনি এখানে বলছেন ফর্মের ক্ষেত্রে সাহায্য নয়। ফর্ম ফিল আপের সাহায্য না, আমি বললাম মেয়েদের যাতে 18 বছরের আগে বিয়ে হচ্ছে কি না হচ্ছে তাদেরকে সচেতনতার ক্ষেত্রে, তাদের খোঁজ খবরের জন্য কন্যাশ্রী ক্লাব কাজ করে। আচ্ছা, আমি বলছি কেউ কারো কথা শুনতে পাচ্ছেন কি? মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছিলেন যে কন্যাশ্রী ক্লাব হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি জায়গায় যেখানে নাকি বা কন্যাশ্রী টাকা ঠিক মতন পৌঁছায়নি, এবং সেইখানে কোনো রকম ভাবে কোনো জোচ্চুরি হয়েছে বা কোনো রকম ভাবে সেই টাকা সরানো হয়েছে একটা অন্য কোনো অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে সাহায্য করার জন্যই কিন্তু এই কন্যাশ্রী ক্লাবের গঠনের কথা মমতা ব্যানার্জি সবার সামনে সমক্ষে সবার সামনে বলেছেন। আশা করি গৌরাঙ্গ বাবু এটা মনে রেখেছেন। আমি মানে তারই দলের প্রকল্প, আমি আশা করব তিনি এটাতে আরো ভালোভাবে আলোকপাত করতে পারবেন। না, কন্যাশ্রী ক্লাব স্কুলকে এই সমস্ত বিষয়ে সাহায্য করতে পারে, কিন্তু ওদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন নেই। সাহায্য তো করতে পারে, একটা স্কুলের অনেক অভিভাবক একটা পিলার, ছাত্রছাত্রী একটা পিলার, স্কুল টিচার্স একটা পিলার, বিল্ডিং একটা পিলার, গভর্নমেন্ট উইংস আছে তার সবই পিলার। তো সে একজন অভিভাবকও কোনো ছাত্রী সম্পর্কে ইনফরমেশন দিতে পারে যে মেয়েটার কেউ বিয়ে দেওয়ার চেষ্টা করছে কিনা, পড়াশোনা করছে কিনা, বা কোনো ছাত্রছাত্রী, এটা বড় কথা নয়। কিন্তু মানে মজুমদার বাবু যার কথা বললেন, ইনি যদি পূর্ববর্তী সময়ে এই একই ধরনের স্ক্যাম করে থেকেছেন, তাহলে পরবর্তীকালে যখন আবার এই টাকাটা রিলিজ করার জন্য নাম ফিল আপ এবং সবকিছু হলো, সেই ক্ষেত্রে
স্কুল কর্তৃপক্ষ বা কোন রকম বোর্ড কেন আরো বেশি সংবেদনশীল হয়ে এই জিনিসটার উপর নিরীক্ষণ করলেন না যে আবার যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে? ও এখানে ভুল হচ্ছে একটা বিষয় বুঝতে। শোনেন, 2020-তে K1 ফিল আপ হলো, 21-এ K2 রিলিজ করে দেওয়া হয়েছে। এই ঘটনাটা ধরা পড়ছে কবে? আজকে। এটা কেন? কারণ আজকে মেয়েগুলোর 18 বছর হচ্ছে। এই যে লকডাউন পিরিয়ডের জন্য স্কুল যেহেতু বন্ধ ছিল, শুধু মাসে 1-2 দিন খোলা হতো মিড ডে মিলের রেশন দেওয়ার জন্য, যেটা মমতা ব্যানার্জি খুব ভালো কাজ করেছেন, যে ওনাদের বাচ্চাদের রেশন, মিড ডে মিলের রেশন বন্ধ রাখেননি। আমরা গিয়ে রিস্ক নিয়েও করেছি। খুব অদ্ভুত ভাবে আমরা এক্ষুনি দেখলাম যেখানে মাস্টার মশাইকে আমি সম্মান জানাই তার নিজের শিক্ষাগত যোগ্যতা এবং তার পদের জন্য, কিন্তু আমি এখানে মনোবিত্ত এবং মানবিত্বর জায়গা থেকে যদি আমি কথা বলি, তাহলে এক্ষুনি আমি শুনলাম যে এখানে একটা তৃণমূলের এখানে প্রভাব রয়েছে, এখানে তৃণমূলের দুর্নীতি রয়েছে। কিন্তু যখন যেই মুহূর্তে তিনি নিজে বলছেন যে আমি এখানে একজন একনিষ্ঠ কর্মী এবং সেইখানে দাঁড়িয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্বের গন্ধ আমরা পাচ্ছি, সেই ক্ষেত্রে আজকে মিড ডে মিল ভালো, সব ভালো, অথচ এতগুলো বছর ধরে যেখানে তিনি জাল সই করে যাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে, এবং এখানে বহুবার যদি কমপ্লেন দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সবকিছু ভালো এবং সবকিছু খারাপ একই সাথে কি করে হতে পারে? না না না, এটাকে গুলিয়ে ফেলছেন, এটা ফ্যালাসি তৈরি করছেন। এতদিন থেকে কেউ তো অভিযোগ জানায়নি, অবশ্যই ফ্যালাসি তৈরি করছেন। আমি রাজনীতি করি না, শোনেন, স্ট্রং রাজনীতি করি না, আপনাদের মতো ফ্যালাসি তৈরি করি না। আর যে যাই করুন না কেন, মনে রাখবেন সাধারণ মানুষ অত মূর্খ নয়, বোকা নয়। যদি তাই হতো তাহলে পরে মমতা ব্যানার্জি ভোট দিন দিন বাড়তো না, কমছে না, কিন্তু বাড়ছে। বিরোধীরা শূন্য হতে হয়ে যাচ্ছে। আমি সবাইকে বলার সুযোগ দিয়েছি, এবার আমি বলছি কিছু, এবার শুনে নিন স্যার প্লিজ। স্যার প্লিজ, স্যার আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম, এবার আমারটা একটু শুনুন, তারপর আপনার কাছে আসছি। স্যার আপনার কাছে আসছি, স্যার আসছি আপনার কাছে। প্রকাশ পেল এখন, তাহলে পরে কবে আবার অভিযোগ? আগে তো কোনো অভিযোগ হয়নি। পেশেন্স রাখুন স্যার, পেশেন্স রাখুন। আসেনি, স্যার আসছি, স্যার আসছি। আজকে অভিযোগ বলে আজকে ধরা পড়লো এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়েছে। বুঝেছি স্যার, এক মিনিট আমাকে বলতে দিন প্লিজ। আপনাকে বলতে দিয়েছিলাম, এটা আবেগপ্রবণ হওয়ার জায়গা নয় স্যার, প্লিজ। অবশ্যই বুঝতে পেরেছি। বলতে না দেন তাহলে কিছু করার নেই। না না, কেন বলতে দেবো না? বলতে দিয়েছি তো, কেন বলতে দেবো না? কিন্তু আপনার ফ্রাস্ট্রেশন বেরিয়ে আসছে। ফ্যালাসি তৈরি করলে তো হবে না। না না না, কথার ফ্যালাসি তৈরি করলাম, প্যাচ তৈরি করে দিলাম। দেখুন, বিজেপি সমর্থক কি বলতে চাইছে সেটার মধ্যে আমাদের হাত নেই, তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে সেটার মধ্যে আমাদের হাত নেই। আমরা কোনো ফ্যালাসি তৈরি করছি না। আমার মূল প্রশ্ন শুধু একটি জায়গাতে, সোজা সাপটা উত্তর নেব আপনার থেকে। আপনি কি ভয় পাচ্ছেন? কে ভয় দেখাবে? ভয় পাচ্ছেন স্যার? আপনি কি ভয় পাচ্ছেন? মানে আমাকে ভয় রয়েছে? হ্যাঁ আপনাকেই বলছি স্যার, আপনাকে সম্বোধন। হ্যাঁ অবশ্যই আছে, ভয় আছে। কিসের ভয় আছে? কিসের ভয় আছে? ভয় বলতে দেখুন, আমি একটা এফআইআর করেছি উনার বিরুদ্ধে, এত বড় একটা অ্যালিগেশন। এফআইআর কেন করতে হয়েছে? উনার বিরুদ্ধে নাকি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে? কোনটা? আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের বিরুদ্ধে করেছি। এবার তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, ওটা বলবো না, ওটা নিয়ে আমার বলার কোনো বিষয় নাই। আমি আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের বিরুদ্ধে এফআইআর করেছি, যিনি আমার এফআইআর এর কপিতে কি কোথাও লেখা আছে যে উনি টিএমসি? না, একেবারেই দেখা যাচ্ছে উনি। কিন্তু আপনি যেটা বলতে চাইছেন, কোন রাজনৈতিক দল করবে সেটা তো তার পার্সোনাল ম্যাটার, এটা তো অন্য জিনিস। দুটো সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। এবার আমি যখন ওর বিরুদ্ধে এফআইআর করেছি, অবভিয়াসলি উনি নিজেকে ডিফেন্স করার জন্য বিভিন্ন ধরনের প্যাচ পয়জার তৈরি করছেন, আমার বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন করেছেন। উনি এর আগে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন, উনি নিজের কন্ট্রোলে রাখতে চেয়েছেন, আমি সেগুলো করিনি। যেটা স্বাভাবিক, যেটা আইনানুগ, সেভাবে স্কুল চালাতে চেয়েছি, ওই জন্য তিনি। আচ্ছা, আপনার উপর এত প্রেসার দিয়েছে, আপনি কখনো এই বিষয়টি গভর্নমেন্ট বডিকে জানিয়েছেন? হ্যাঁ, রেজুলেশন আছে, বলছি তো রেজুলেশন করা আছে, বোর্ডকে জানানো হয়েছে, ডিসিপ্লিনারি প্রসিডিংস চলছে ওনার বিরুদ্ধে। আচ্ছা বেশ, একেবারে অন্তিম ডগের দিকে রয়েছি আমি। ঠিক এবার তিনজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমে গৌরাঙ্গদার কাছে চলে যাব, তার কারণ গৌরাঙ্গদা মাঝে একবার বলছিলেন কার ভয়, এই প্রশ্নটা কিন্তু রিমাদি করেননি। আমি প্রশ্নটা করেছিলাম স্যারকে, উত্তর দিলেন আপনি। আচ্ছা এটা কেন? আপনি কি ভয় দেখাচ্ছিলেন? তাহলে এই প্রশ্নটা কেন করছেন? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন।
হ্যাঁ, অঞ্জন বাবু এত ম্যাচিওর হচ্ছে 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 ইসে করছেন, সেই জন্যই ভাবছিলাম যে যে মানে যখন প্রসঙ্গ ক্লোজিং এর দিকে যাচ্ছিল তখন আপনি আরেকটা প্রসঙ্গ টেনে তুলে নিয়ে এসে করলেন। দেখুন, এই সমস্ত বিষয় নয়, বিষয়টা হচ্ছে আপনি কি ম্যাচিওর দ্বারা আমাকে ইম্যাচিওর বললেন? না, আপনি ম্যাচিওর মানে আরো বেশি মানে যখন টপিকটাকে আরো আরো কোন জায়গাটা নিয়ে যাওয়া যায়, আমি তো ভাবছিলাম ক্লোজিং এর দিকেই হয়ে গেল, কিন্তু সেই বলুন হ্যাঁ জায়গা থেকে ডেফিনেটলি মাস্টারমশাই কিছু নেই এখানটায়, কেউ বা কোনো ব্যক্তির বিষয় নাই। ডেফিনেটলি আমি মনে করছি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং হেডমাস্টার মশাইয়ের যে ঝামেলা সেটা স্কুল পরিচালনার ক্ষেত্রে যে ঝামেলা সেটাকে বাইরে এটা কাম্য নয়। স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন নিজেকেই পরিচালনা করতে লাগবে এবং ছাত্রছাত্রীদের যে সমস্ত সুযোগ সুবিধা ওনাকেই দিতে লাগবে। হেডমাস্টার মশাই ওভারঅল রেসপন্সিবল এবং সমস্ত কিছু মেনটেন করার। এটাকে আমরা যদি সুষ্ঠুভাবে পরিচালনা না করতে পারি একটা সিস্টেম ব্রেক হয়ে যাবে। আর কোনো একটা বিক্ষিপ্ত ঘটনার জন্য কন্যাশ্রী খারাপ, কন্যাশ্রী প্রকল্প খারাপ বা কন্যাশ্রী স্ক্যাম হয়েছে, কন্যাশ্রী দুর্নীতি হয়েছে, একটা দুটো স্কুলের ঘটনা দিয়ে একটা বড় স্তরকে নির্ধারিত, এটা মনে রাখবে বিজেপি। কিন্তু আমি মনে করি দুজনেই বসে নিয়ে এই বিষয়টাকে আলোচনা করলে ছাত্র বা ছাত্রীটার সুবিধে হবে, এটা বাইরে প্রকাশ। বেশ রঙ্গবাবু, আমি এবার রিমাদির কাছে যাব, আসছি স্যার আপনার কাছেও আসবো। রিমাদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে। আমাকে বলতে দিন প্লিজ প্লিজ প্লিজ, আমি বলার সুযোগ দেব। ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বলতে হবে, প্লিজ বলুন। বারবার দেখানোর চেষ্টা হচ্ছে যে এটা হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের অন্তর্ঘাত, মোটেও না। আমি কেন এফআইআর করলাম? মেয়েগুলোকে ন্যায় দিতে হবে, ওদের নামে কেটুর টাকা 2021-এ উঠে গেছে, ওরা আর পাবে না। তো ওরা কি পাবে না? ওরাকে যদি আমাকে টাকাটা অধিকার ফিরিয়ে দিতে হয়, এফআইআর করা ছাড়া কোনো রাস্তা ছিল না। হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বসে আলোচনা করে ভিডিওতে বললো, আর অমনি এদের আবার রেজিস্ট্রেশন হয়ে গিয়ে ফর্ম চলে আসলো। এটা সরকারি প্রসেস নয়, এটা স্পেশাল কেস হিসেবে এখন গভর্নমেন্টকে এদেরকে কনসিডার করতে হবে যে এরা স্ক্যামড হয়েছে। এবার স্ক্যাম যেটা হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত হবে, তার বিচার হবে, ওটা ভিন্ন পার্ট। কিন্তু এখন আমার লক্ষ্য হচ্ছে এই মেয়েদেরকে আমাকে অধিকারটা দিতে হবে। আমি মেয়েদের কথা মাথায় রেখে আমার স্কুলের বদনাম হচ্ছে, সে বদনাম কি আমার হচ্ছে না? আমার উপরে কি আঙুল উঠছে না? আমি জানি আমার উপরে আঙুল উঠবে, তা জানা সত্ত্বেও আমি এফআইআর করেছি এজন্য যে যাতে মেয়েগুলোকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া যায়। এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। প্লিজ এটাকে অন্যভাবে এক্সপ্লেন করবেন না। আর হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের অন্তর্ঘাত, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যদি হেডমাস্টারের অথরিটিকে বারবার চ্যালেঞ্জ করে উনার মাথায় চেপে নিজের রাজনৈতিক প্রভাব, আমি ব্যক্তিত্ব ক্ষমতা খাটিয়ে হেডমাস্টারকে চেপে রাখতে চান, তাহলে তো অন্তর্ঘাত হবে। উনি যদি আইন মেনে চলেন, আপনার কথা আমি রেখেছিলাম, এবার আপনি আমার কথা রাখুন। আমি একেবারে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট দেবো রিমাদিকে। রিমাদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমরা প্রথম থেকেই আজকের বিষয়বস্তু যখন শুনলাম, আমরা একটা জিনিস বারবার লক্ষ্য করেছি যে প্রথমেই কিন্তু প্রতিবেদন এটাই ছিল যে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যিনি আছেন তিনি একজন প্রভাবশালী ব্যক্তি এবং তার স্ত্রীও সেই অঞ্চলে একটি প্রভাবশালী একটি পদে রয়েছেন এবং সেটা বর্তমান সরকারে রয়েছে। বারবার ধরে কয়েক বছর ধরে ওয়ার্নিং দেওয়ার পরেও তিনি কোনো রকম ভাবে শুধরাচ্ছেন না এবং তিনি তার এই দুর্নীতির সাথে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এবং এটার জন্য তিনি না, আর বর্তমান আমাদের সাথে প্রফেসর রয়েছেন, তিনি বারংবার নাকি উনি কমপ্লেন করেছেন, অথচ তারপরেও এটার কোনো সুরাহা হয়নি, তারপরেও তিনি দাঁড়িয়ে আজকে এফআইআর করছেন। তাহলে আমি প্রশ্ন এখানেই আমার থাকবে যে বারংবার যখন বছরের পর বছর এই মানে প্রহসন চলে এসছে যেখানে স্কুলের শিক্ষাকে প্রায়োরিটি না দিয়ে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বারংবার এই দুর্নীতিকে চালিয়ে গেছেন, সেই সময় দাঁড়িয়ে থেকে আঞ্চলিকভাবে এই যাদের কাছে কমপ্লেন করা হয়েছে তারা কেন কোনো রকম ভাবে কোনো স্টেপ নিলেন না? এবং আজকের দিনে দাঁড়িয়ে কেন আজকে প্রফেসর সাহেবের কথায় উঠে এলো আদি এবং নব্য তৃণমূলের একটি অন্তর্দ্বন্দ্ব, যেটা শিক্ষার ক্ষেত্রে, যেখানে আমি গৌরাঙ্গ বাবুর সাথেও একমত জানাবো যে শিক্ষার মধ্যে কখনো রাজনীতি এবং দলকে নিয়ে আসা উচিত ছিল না, সেখানে দাঁড়িয়ে কেন 5টা বছর লেগে গেল এত বড় একটা জিনিসকে সামনে নিয়ে আসতে? আজকের দিন
একেবারে অন্তিম লটে রয়েছে। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করব, মূলত একটি বিষয় হয়তো অনেকের মনে হতে পারে যে আদৌ 1 ঘন্টার মূল বিষয়বস্তু কি দাঁড়ালো, রেজাল্টটা কি, আদৌ ফলটা কি বেরিয়ে এলো। মূলত আমরা এই মেসেজ দেওয়ার চেষ্টা করলাম, কন্যাশ্রীর টাকা হোক, লক্ষ্মীর ভাণ্ডার হোক, স্বাস্থ্যসাথী হোক, কিংবা 100 দিন হোক, আবাস যোজনা হোক, সব সরকার চায় সাধারণ মানুষের কাছে তাদের প্রকল্পকে, তাদের চেষ্টাকে, প্রচেষ্টাকে, উন্নয়নকে সবার দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে। কিন্তু আদেও দুয়ারে দুয়ারে পৌঁছয় কি উন্নয়ন, নাকি কবি শঙ্খ ঘোষের লাইন টেনেই বলতে হয় রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন? কথা বলেই আজকে এই স্পেশাল শো শেষ করবো। এরকমই শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।